সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আশা বিশ্বাস করি আমরা শারীরিকভাবে ভালো আছেন। আজকে আমি যাদের সম্বন্ধে কথা বলবো, অল্প কিছু কথা বলবো। আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে হচ্ছে কি। তো যেহেতু অত ভালো করে বুঝতে পারতেছি না, সেই জন্য অত কিছু বলতেও সেভাবে পারছি না। তবে আজকে আমি কথা বলবো পরম শ্রদ্ধেয় চিন্ময় দাস প্রভুর সম্বন্ধে কথা বলবো। চিন্ময় দাস প্রভু বাংলাদেশে ইস্কন যে সনাতনী সংগঠন আছে, সেই সংগঠনের পরিচালক। তার অনেক অনুগামী আছে বাংলাদেশে, ধরেন প্রায় কোটি অনুগামী আছে। হিন্দুদের অন্য যে সম্প্রদায়গুলো আছে তারাও কিন্তু প্রভু চিন্ময় দাসকে শ্রদ্ধা করে এবং তারা তাকে অনেক সমীহ করে। কিন্তু হঠাৎ করে গত রাতে চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি চিটাগাং থেকে ঢাকায় এসেছিলেন চিকিৎসার জন্য। তিনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন। এখন তাকে হঠাৎ করেই সাদা পোশাকে 3-4 জন এসে তাকে কথা বলতে বলতে তাকে অ্যারেস্ট করেছেন। ঠিক আছে, দিনটা চলে গেল। তার অনুগামীরা সবাই তাকে ফলো করে ডিবি কার্যালয়ের সামনে গেল এবং তারা তাদের বক্তব্যগুলো ওখানে পেশ করেছেন। তারা কেউই জানে না কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার অ্যারেস্ট করার মূল কারণটা তাদের জানা নেই, কারো জানা নেই। এখন উনি তো ধর্মীয়ভাবে হিন্দু, তো পৃথিবীতে যারা হিন্দু আছে, ইস্কন আছে, তারা তো ওনার প্রতি একটা সিম্প্যাথি থাকবে না, এবং তা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, এই জন্য তাদের তো মনে একটা ক্ষোভও থাকবে। তো ক্ষোভ থাকলে তো তারা প্রতিবাদ করবে, সেটা স্বাভাবিকই। বাংলাদেশে যারা তার অনুগামী আছেন তারা ওখানে গিয়ে ডিবি কার্যালয়ের সামনে মিছিল করেছেন, তাদের প্রতিবাদ করেছেন। এবং এই যে আজকে দিনে 12টার সময় তাকে চিটাগাংয়ের একটি আদালতে তাকে উঠানো হয়েছিল এবং তাকে ওই আদালত থেকে তাকে তার জামিন নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। এতে করে সেই হিন্দু সম্প্রদায়ের লোকরা আরও বেশি ব্যথিত হয়েছে এবং তারা ক্ষোভও প্রকাশ করেছে। তাদের ক্ষোভ থাকবেই, তাদের ধর্মীয় গুরুকে রাজনীতির সাথে মিলাইলে তো সে তারা ক্ষোভ প্রকাশ করবেই। এবং তারা যখন আদালত থেকে বের করা হয় তখন তাকে যাতে কারাগারে নিতে না পারে, এই জন্য যে গাড়িতে করে তাকে তোলা হয়েছিল, প্রিজন ভ্যান বলা হয়, সেই প্রিজন ভ্যানের সামনে তারা শুয়ে পড়ছে, প্রতিবাদ জানাইছে। এবং একসময় পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের সরিয়ে তাকে কারাগারে নিয়ে গেছে। তো এটা তো স্বাভাবিক হইতেই পারে যে এই দেশে তো এখন, কারণ হয়তো আমরা জানবো না, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা খবর তো ইদানিং একটু কমই প্রকাশ করা হয়, জানি না কেন কম প্রকাশ করা হয়। তো একটা গ্রুপ তো বলে তারা এদের স্বাধীন হয়েছে, তো স্বাধীন হইলেও খবর আর কম প্রকাশ করা হয়, এটা আমরা বুঝতে পারতেছি না। তো আমরা বিদেশি যে সংবাদ মিডিয়া থেকে এই জিনিসগুলো জানতে পারতেছি যে এইটা হচ্ছে, দেশে থেকে জানতে পারতেছি না, দেশের মিডিয়াগুলো তো অজ্ঞাত কারণে চুপ। তো এখন যেহেতু এরা হিন্দু সম্প্রদায়, আর পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো হিন্দু ধর্মীয় ভারত, প্রায় 140 কোটির মতো ওখানে মানুষ বসবাস করে, প্রায় 100 কোটি লোক হিন্দু ও দেশে, এবং ধরেন প্রায় 20 কোটির মতো মুসলমান আছে, 13 কোটির মতো খ্রিস্টান আছে, এছাড়া শিখ, জৈন এবং আরও কিছু কিছু ছোটো ছোটো ধর্মাবলম্বী গ্রুপ আছে। তো এই বিশাল দেশে প্রায় 100 কোটির কাছাকাছি হিন্দুরা, তারা অত্যন্ত মর্মাহত হয়েছে এবং তা তো অবশ্যই খেপবে, এটাই স্বাভাবিক না। তাদের নেতারে ধরা হয়েছে। এখন সরকার কেন ধরছে
সেটা সরকারের কাছে সেই ব্যাখ্যা আছে, আমাদের কাছে এটা জানা নাই। তো আমি যেটা বলতেছি, এখন তো ওরা খেপে গেছে। এবং যেহেতু উনি একটা দেশে ইস্কনের প্রধান, এবং পৃথিবীর প্রায় সব দেশে ইস্কন আছে, বিশেষ করে আমেরিকাতেও আছে। যখন আপনারা দেখবেন, হয়তো অনেক সময় ভিডিও দেখতে পারেন যে ইস্কন তো সারা পৃথিবীতেই আছে। আমেরিকায় যখন ওই যে বিদেশি মেয়েরা যখন ইস্কনের ওই সাদা শাড়িগুলো পরে ওরা যখন জয় শ্রীরামের গানগুলো গায়, তখন তো অনেক সুন্দর এবং একটা ভালো লাগে। আমার খুব ভালো লাগে, আমি শুনেছি অনেকবার। যদিও আমরা ধর্মীয়ভাবে অন্য ধর্মের হলেও আমরা কিন্তু ওটা খুব সুন্দর, তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, এগুলো দেখলে তো ভালোই লাগে। তো এখন তো পুরা ওনাকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমেরিকা একটা ছোট মিছিল হয়েছে, ছোট আকারে, কিন্তু সবচেয়ে বড় আকারে একটা মিছিল হয়েছে আপনার কানাডাতে। হুম, হিন্দু সম্প্রদায় বা সনাতনীরা তারা ওখানেও প্রতিবাদ করছে, এবং পুরা বিশ্বে হয়তোবা প্রতিবাদ করবে। এখন আমি জানি না যে বর্তমান সরকার যারা আছে, ওই যে সরকার আছে, স্বল্প সময়ের জন্য যে সরকার আসছিল, অবশ্য ওরা সর্বসময় থাকবে না, ওরা আজীবন থাকারও চিন্তাভাবনা করতে পারে, সেটা জানি না। কারণ ওরা এখনও কতদিন থাকবে এই ধরনের কোনো টাইম ঘোষণা করে নাই। তো জানি না ওরা কতদিন থাকবে, সেই জন্য আমরা স্বল্প সময় বা তত্ত্বাবধায়ক এরকম কোনো নাম বলতে পারতেছি না। ওরা কী সরকার তাও জানি না, তবে বাংলাদেশের ওরা সরকার পরিচালনা করতেছে। তো ওরা কেন এই পরম শ্রদ্ধেয় ধর্মগুরু চিন্ময় দাস প্রভুকে কেন অ্যারেস্ট করছে, সেটা ওনাদের ব্যাপার, সেটার ব্যাখ্যা ওরা জাতির কাছে হয়তো দেবে, কবে দেবে তা জানা নেই। কিন্তু যেই ঘটনাটা হয়েছে, এতে করে খেপেছে ভারত, এবং ভারতের বর্তমান সরকার হইল বিজেপির সরকার, এটা আমরা সবাই জানি। আর বিজেপি সরকারের প্রধান হলো মোদি, হ্যাঁ, আর তার ডেপুটি শাহ, এবং ওনাদের তো অনেকগুলো প্রদেশ আছে, এবং অনেকগুলো প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের কাছে, যেটা আমরা কলকাতা নামে চিনি, আসলে কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। হুম, তো পশ্চিমবঙ্গের একজন বড় আকারের নেতা, আমি যদি বলি, তার নাম হইল শুভেন্দু অধিকারী। এবং তিনি ওই পশ্চিমবঙ্গের যে সরকার আছে, ওখানের হেড হইল মমতা ব্যানার্জি। আর ওই জায়গায় বিরোধী দলীয় নেতা, ওই পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা হলো শুভেন্দু অধিকারী। এবং তিনি তার সম্বন্ধে হয়তো আমরা অনেকেই জানি, শুভেন্দু তো খুবই সরাসরি কথা বলে, এবং উনি তো আরও আমরা জানি যে উনি শ্রদ্ধেয় শিশির অধিকারীর ছেলে, যিনি কেন্দ্রীয় সরকারের এমপি ছিলেন। এখনও তার ছোট ভাই কিন্তু কেন্দ্রীয় সরকারের একজন এমপি। তো শুভেন্দুদার সম্বন্ধে আরেকটু বলি। শুভেন্দু অধিকারী উনি হলেন গত এমএলএ ইলেকশনে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন করছে। মমতা ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং ওখানে সিপিআইএমের প্রার্থী ছিল মীনাক্ষীরা তো হয়তো আপনারা সবাই চেনেন, এবং বিজেপি ভারত জনতা পার্টির প্রার্থী ছিলেন শুভেন্দুদা। তো এই দুইটা বাঘিনীকে পরাজিত করে মমতা এবং মীনাক্ষী, সিপিআইএমের মীনাক্ষীরে আপনারা সবাই চেনেন যারা একটু রাজনীতির সাথে সচেতন। আর মমতা ব্যানার্জিকে তো চেনেনই, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো ওনাদের এই দুজনের সাথে এমএলএ ইলেকশনে এই শুভেন্দুদা কিন্তু ওনাদের বিট দিয়ে উনি ওই যে নন্দীগ্রাম আসন থেকে উনি বিজয়ী হয়েছিলেন। তো ওনার তো একটা আলাদা আছে যে মুখ্যমন্ত্রীর সাথে জেতা একজন ক্যান্ডিডেট, তাহলে নিশ্চয়ই ওনার একটা আলাদা দাম আছে এলাকায়। এবং যেহেতু উনি সরকারের বিরোধী দলীয় নেতা, পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলীয় নেতা, এই জন্য ওনার আলাদা একটা দাম আছে। এবং যেহেতু উনি হিন্দু ধর্মের পক্ষে বেশি কথা বলে, প্রায় 100 কোটি মানুষের দেশ, হিন্দু ধর্মের দেশ হলো ভারত। তো ওনাকে বাংলাদেশে যে ঘটনা হয়েছে, এই ঘটনার পক্ষে বিবৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার, অমিত শাহ এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব ওনাকে নির্দেশ দিয়েছে যাতে এই জিনিসটা তিনি দেখভাল করেন।
তো এখন এইখানে একটা ঘটনা হয়েছে যে উনি এটা দেখভাল করতে গিয়া উনি তো খুব ক্ষেপে গেছেন। বাংলাদেশের এই ঘটনাটা উনি মন থেকে মেনে নিতে পারতেছে না, এবং উনি চরমভাবে বাংলাদেশ সরকার একবার সরাসরি হুঁশিয়ারি করছেন, এবং পৃথিবীর যারা ইসকন আছে তারাও কিন্তু করতেছে। এখন এই ঘটনাটা আমাদের সরকার কিভাবে প্রতিরোধ করবে বা এটা কিভাবে একটা সুন্দর পর্যায়ে যাবে, এটা আমাদের সরকারের ব্যাপার। তো ইয়া তো খুব কঠিনভাবে কথা বলছে। হ্যাঁ, সুমন্দিতা তো একেবারে মানে এক ধরনের হুমকিই দিয়ে ফেলছে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি আপনাদের ওনার কিছু কথা শুনাইতে পারি। নীতি রয়েছে, কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট, বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার শুধু এক। আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না, আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। শুভেন্দুদা, আজ যা আগামীকাল বিকেল 3টায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোবে। বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো, ধ্বজ নিয়ে, শাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন, সাধারণ মানুষের অসুবিধা না করে, অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন। মশাল মিছিল, মোমবাতি মিছিল, প্রদীপ মিছিল সর্বত্র করুন। হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই, আবেদন করি। কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই। স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন, বজরংবলীর ধ্বজ নিন, আপনারা ওম চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে। হ্যাঁ, তাহলে উনি নিজেদের ধর্ম রক্ষার জন্য ডাক দিয়েছে ভারতের, এবং তিনি বলছেন যে আগামীকালকে তারা রাস্তায় রাস্তায় বসবে এবং বাংলাদেশ যে ডেপুটি হাইকমিশন আছে তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। এটা কালকে হবে। এখানে শুধু এমএলএ বা এমপিরা যাবে, বড় আকারের লোকরা কালকে যাবে, এবং তারা আলোচনার মাধ্যমে তারা সতর্ক করবে বাংলাদেশে। এবং তারপরের দিনে শিয়ালদা রেল স্টেশনের সামনে যে মৌলালি স্টেশনটা আছে, আপনারা যারা ভারতে যান তারা জানেন, মৌলালির মোড় থেকে তারা সোজা মিছিল করতে করতে মল্লিক বাজারের সামনে দিয়ে ওরা চলে যাবে কোথায় জানেন? হ্যাঁ, বাংলাদেশ হাই কমিশনারে। এবং এই ধরনের কর্মসূচি ঘোষণা করছে কে করছে? শুভেন্দু অধিকারী, সংসদের বিরোধী দলীয় নেতা, পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে, উনি এই ঘোষণা করছে, এবং উনি বলছে যে এটা শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার না বা কলকাতার ব্যাপার না, উনি পুরো ভারতবাসীর পক্ষে এই ঘোষণাটা দিয়েছেন। এবং তারপরের দিন তারা বেনাপোল, ওদের ভাষায় পেট্রাপোল, হ্যাঁ, বা হরিদাসপুর, এই তিনটা নাম মানে এইটা বলি, যেহেতু আমাদের পাসপোর্টের ভাষায় ওটা পেট্রাপোল, এবং ওদের স্থানীয় জায়গার নাম হলো হরিদাসপুর, আর আমরা যেটাকে আমরা বেনাপোল বলে থাকি, এই জায়গাটা ওরা অবরোধ ঘোষণা করবে, এবং কোনো ধরনের সবজি টবজি আসতে দেবে না, এই ধরনের ওরা একটা কর্মসূচি ঘোষণা করতেছে। এখন আমি জানি না বাংলাদেশ, আমি এত একটা অতি সাধারণ মানুষ, বাংলাদেশ সরকার কি করতেছে সেটা তো জানে। এই মহাপ্রভুরে কেন অ্যারেস্ট করলো, কেন পুরা বিশ্ব হিন্দু সমাজকে জাগাই দিল, ওটা ওনরাই জানে। হয়তো আমরা খুব রিকোয়েস্ট করব সরকারের কাছে যে আমরা যাতে অতি শীঘ্র জানতে পারি আপনাদের এই কাণ্ডর পিছনে কি কারণ আছে বা আইনগত কি আছে, আপনারা সবাই আমাদের জনগণকে দয়া করে জানান। যদি কোনো চরম পরিণতি আসে আপনাদের কারণে, আমরা কেন পোহাবো? আপনারা যদি ভুল করে থাকেন সমাধান করেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমরা কোনো ভারতের কোনো চাপ সহ্য করতে বা ভারতের কোনো নিন্দা বা বিশ্ব ইসকনের কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, কোপেনহেগেন, বিভিন্ন জায়গায় ইসকনের বড় 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 সংগঠন আছে, যা টোটাল করলে আমাদের বাংলাদেশের জনগণের চেয়েও বেশি হবে। ইসকনের সদস্য অনেক অনেক অনেক, হ্যাঁ, 200 কোটি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সুতরাং ওদের আমাদের চেতানোর কোনো মানে নেই। তো যাই হোক, কেন করছেন আইনগত দিকগুলো আপনারা ঠিক রেখে আমাদের শান্তিতে বাঁচতে দিন, দ্রব্যমূল্যের দাম কমান,
এবং আমরা যেরকম আছি সেরকম আমরা কোন সরকার আমরা জানি না, তত্ত্বাবধায়ক নাকি অস্থায়ী নাকি স্থায়ী কিছুই জানি না। এটা অত কোনোভাবে ঘোষণাই হয় নাই যে কী সরকার আপনারা, সেটা আপনারা ইচ্ছা করলে জানান, না জানার ইচ্ছা হলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা শান্তিতে বাঁচতে চাই। আমরা দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণের ভিতরে দেখতে চাই। যানজট নিরসন করেন। আর রাস্তাঘাটে যে মারামারি ধরাধরি হচ্ছে, আর ওই যে কি এই জায়গায় মিছিল ও জায়গায় মিছিল বাংলাদেশের, এইগুলো থেকে আপনারা সঠিকগুলো কাজের মাধ্যমে এই জিনিসগুলো অপসারণ করেন, আমরাও খুশি হব। আশা করি আপনারাও শান্তিতে রাজত্ব করতে পারবেন। আপনাদের খায়েশ পূর্ণ হোক, আমরাও শান্তিতে বাঁচতে চাই। আপনারা আশা করি যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।